ফুলতোলা সবুজে ঘেরা ছোট্ট এক শান্তির গ্রাম দক্ষিণডিহি। চারিদিকে সবুজের ঢেউ, বাতাসে কাঁচা মাটির গন্ধ, আর রাস্তার দুই ধারে ছড়িয়ে আছে বিশাল বিস্তীর্ণ বিল। সেই বিলে স্বচ্ছ পানিতে ভেসে থাকে লাল সাদা শাপলা, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে গ্রামের এমন রূপ। এই মায়াবী গ্রামটার বুকেই দাঁড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এক পুরনো দালান, রবীন্দ্র কমপ্লেক্স। তো আমি এখানে কিভাবে এলাম, চলেন শুরু থেকেই শুরু করা যাক। এটা হলো মোস্তফার মোড়। এই রাস্তা ধরে সামনে গেলে হলো বয়রা বাজার, এবং এই ডান দিকে হলো 0 পয়েন্ট, আর আমরা এদিক দিয়ে যাব হলো আফিল গেট। আমি ভ্যানে করে যাচ্ছি বাইপাস রোড দিয়ে। রাস্তাটা একদম শান্ত, চারপাশে শুধু গাছের সারি, আর হালকা হাওয়ায় গাছের ভেজা পাতাগুলো নড়ছে, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে আকাশ এখন বেশ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু রাস্তার আশেপাশের গাছগুলো এখনো ভেজা। আকাশটা গভীর নীল, মনে হয় কেউ তুলির এক আঁচড়ে পুরো পৃথিবীটাকে নতুন করে রাঙিয়ে দিয়েছে। এই ভ্যানে করে আমার গন্তব্য আফিল গেট, কিন্তু মনে হচ্ছে এই যাত্রাটাই যেন আসল আনন্দ। এই ভেজা পথ, এই নীরব রাস্তা, আর এই মুহূর্তটা হয়তো জীবনের ছোট্ট সুখগুলোর একটা। তো প্রায় 40-45 মিনিটের মতো লাগছে এই আপিল গেট পর্যন্ত আসতে। আর এখান থেকে এখন সিএনজিতে করে যাব হচ্ছে ফুলতলা বাজার। এখন চলে আসলাম হলো ফুলতলা বাজার। তো এই বাজার থেকে এখন আবারও ভ্যানে করে যাওয়া লাগবে দক্ষিণডিহি। তো চলেন যাওয়া যাক। বৃষ্টি শেষে এখন রোদ উঠেছে, আর এই মোলায়েম রোদে সবুজ প্রকৃতি যেন আরও জীবন্ত দেখাচ্ছে। দক্ষিণডিহির এই সুন্দর রাস্তার পাশে রয়েছে বিস্তীর্ণ বিল, যে বিলের মধ্যে স্বচ্ছ পানিতে ভেসে আছে লাল সাদা রঙের শাপলা। গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম রবীন্দ্র কমপ্লেক্সে। কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। তো বাইরে থেকে টিকিট কাটলাম, মাত্র 10 টাকা নিল। তো ভিতরে ঢুকতেই বেশ কয়েকটা ফলক দেখলাম, আর এই যে মাধবীলতা, এটা হলো কিছুটা ফুলের বাগান আর পার্ক টাইপ করার চেষ্টা করা হয়েছে। বাগান থেকে একটু সামনে গেলে দেখা মিলবে এই ওয়াচ টাওয়ারটা। তো এই ওয়াচ টাওয়ারটা উপর থেকে দেখতে কিছুটা এমন লাগে, আর এর দরজা সবসময় এরকম বন্ধ করাই থাকে। আগে একবার আসছি, এসে দেখছি যে এর দরজা এমনই বন্ধ। এই সারা ঘরের গায়ে দেখেন কি লেখা। এখানে যারা আসে ঘুরতে তারা তাদের স্মৃতি এভাবে রেখে যায়। আম গাছের সাথে বানানো এই ট্রি হাউসটা বেশ অদ্ভুত। এখান থেকে পুরো রবীন্দ্র কমপ্লেক্সটা দেখা যায় এক নজরে। আর এখানে যারা ঘুরতে আসে তারা তাদের প্রিয়জনের জন্য ছোট ছোট কথা লিখে যায় এই ঘরের গায়ে। কারো চিঠি, কারো নাম, আবার কারো এক টুকরো অপূর্ণ অনুভূতি। সময়ের সাথে সাথে কাঠের গায়ে জমে গেছে অসংখ্য ভালোবাসার ছাপ।
এটা হলো কমপ্লেক্সের পিছনের এরিয়া। এখান থেকে কমপ্লেক্সটা কিছুটা এমন দেখা যায়, আর সামনে বসার জন্য একটা জায়গা করা আছে। আমি এখন কমপ্লেক্সের উত্তর দিকটাই বসে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কমপ্লেক্স। আর এই জায়গাটা অনেক শান্ত। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির মেইন এরিয়া হলো এইটুকু, যে সামনে যে ওয়াল দেখতে পাচ্ছেন সাদা ওয়াল, এই সাদা ওয়াল পর্যন্ত। আর এই যে বাকি যে এরিয়ায় মাঠ, তারপরে পিছে যে মসজিদ, সব কিছু হলো পরে অ্যাড করা হয়েছে। এগুলো সরকারি জমি ছিল, খাস জমি, যেগুলো লোকজনের থেকে উদ্ধার করে তারপরে এর সাথে অ্যাড করছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাদার ইন ল আর তার ফ্যামিলির ব্যাপারে লেখা আছে। পুরো এরিয়া ঘুরে ফেললাম, এখন চলেন এই কমপ্লেক্সের ভিতরে যাওয়া যাক। লোহার গেট পেরিয়ে ঢুকতেই সামনে দোতলা ঐতিহ্যবাহী দালানটা যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। সিঁড়ির দুপাশে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর ভাস্কর্য, আর তাদের সামনে ফুটে থাকা ফুলে ভরা বাগান যেন স্মৃতির গন্ধে ভেসে আছে পুরো আঙিনা। নিচতলার প্রথম রুমে পা রাখতেই চোখে পড়ে কাঠের পুরনো আলমারিগুলো। ভেতরে সাজানো রবীন্দ্রনাথের লেখা কিছু বই, পাণ্ডুলিপি আর ছাপা কাব্য। পৃষ্ঠাগুলোর গন্ধে মিশে আছে শত বছরের ইতিহাস, যেন বইগুলো নিঃশব্দে বলে যাচ্ছে তার স্মৃতির গল্প। এরপর পাশের রুমে ঢুকলেই দেয়াল জুড়ে সাজানো একের পর এক বিরল ছবি, যেখানে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বের বিভিন্ন মহান ব্যক্তির সাথে, কারো সাথে আলোচনা, কারো সাথে হাসিমাখা মুখ, আর কোনো কোনো ছবিতে চিন্তায় মগ্ন তিনি নিজেই। প্রতিটি ছবির ফ্রেম যেন সময়ের জানালা, যার ভেতর দিয়ে দেখা যায় পুরো এক যুগের আলোকিত অধ্যায়। তৃতীয় রুমেও একইভাবে সংরক্ষিত আরো কিছু ঐতিহাসিক মুহূর্ত। এই দরজা দিয়ে যদি বের হই তাহলে এদিকে বাড়ির দক্ষিণ দিকের অংশ। এটা হলো বাড়ির পেছনের বারান্দা, আর এখানে দেখেন একটা দরজা আছে। এই দরজা দিয়েই বের হয়ে মেবি তারা আশ্রমে যাইতো, আর এইটা মনে হয় তাদের আশ্রম ছিল। আগের দিনে মানুষ ঘরের বাইরে আশ্রম বানাতো, আর এই জন্যই এখনো অনেকের মুখে হয়তো শুনবেন যে আমি বাইরে যাচ্ছি। এই কথাটা আসলে এই কথাটা সেই পুরনো অভ্যাস থেকে আসছে। নিচতলার রুমগুলো ঘুরে দেখা শেষ করে সরু সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হঠাৎ যেন এক অন্য সময় চলে এলাম। দেয়ালে টানানো ছবি দেখে মনে হলো এই দালানও একসময় ভেঙে পড়েছিল। ভাঙাচোরা ধ্বংসপ্রায় এই বাড়িটিকে যত্নে সংস্কার করে আজ নতুন প্রাণ দেওয়া হয়েছে। তাতে ইতিহাস যেন আবার নিঃশ্বাস নিচ্ছে। এক কোণে টানানো আছে মৃণালিনী দেবীর ছবি, রবীন্দ্রনাথের সেই প্রিয় মানুষ, যিনি তার জীবনের কবিতার নৈপথ্যে নীরবে থেকে গেছেন চিরদিন। তার পরের রুমে ঢুকলাম। দেয়ালে শুধু কয়েকটি পুরনো ছবি আর নীরবতা। কোথাও নেই কোনো আসবাব, কোনো পুরনো সামগ্রী। শুনেছি এখানকার লোকেরা বহু আগেই সরিয়ে ফেলেছিল সবকিছু। হয়তো সেই শূন্যতায় আজও টিকে আছে যেন এক নিঃশব্দ স্মৃতি হয়ে। রুমটা পার করে সামনে যেতেই বিশাল এক বারান্দা। এখান থেকেই দেখা যায় বাড়ির সামনে ছড়িয়ে থাকা পুরো বাগানটা আর আশেপাশের এরিয়াও। বাড়ির সামনে এত সুন্দর রাস্তা হয়তো আগে ছিল না, এটা হয়তো সংস্কারের পরে বানানো হয়েছে। এই বারান্দা এসে মনে হলো রবীন্দ্রনাথের লেখা বসন্ত এসেছিল। এটা হয়তো এখানেই অনুভব করেছিলেন তিনি।
এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো তাকিয়েছিলেন প্রকৃতির দিকে, ভেবেছিলেন জীবন, প্রেম আর সময়ের গল্প। আজও সেই বাতাসে মিশে আছে তার উপস্থিতি, সেই বারান্দার নীরবতাতেও বাজে তার কবিতার প্রতিধ্বনি। এই দালানটা শুধু ইট পাথরের নয়, এ যেন সময়ের বুকে এক জীবন্ত হৃদস্পন্দন, যেখানে দাঁড়িয়ে আমরা বুঝি যে চলে যায় সে কখনো পুরোপুরি হারায় না।